কিন্তু বিজেপির বন্ধুদেরকে বলছি, আপনাদের জন্য একটা সুখবর আছে। হতে পারে জঙ্গিদের উপর তো আমাদের কন্ট্রোল নেই, হয়তো সত্যি সেলিম সুজন যেত, সুজন চক্রবর্তী কলমা পড়তে পারতো না, জঙ্গিদের কথা অনুযায়ী সুজন চক্রবর্তীকে গুলি করে দিত। কিন্তু যদি মোহাম্মদ সেলিম আর শুভেন্দু অধিকারী একসঙ্গে কাশ্মীরে যেত আর জঙ্গিরা এসে বলতো কলমা পড়ো, মোহাম্মদ সেলিম কত ভালো কলমা পড়তে পারেন জানি না, কিন্তু শুভেন্দু অধিকারী আজ থেকে 3 বছর আগে পর্যন্ত আপনারা জানেন ওই টিপু সুলতান মসজিদের ইমামের সঙ্গে বসে গিয়ে কলমা পড়ে 3 বাটি গরুর মাংসকে ছবি পোস্ট করতো, শুভেন্দু অধিকারী দিব্যি কলমা পড়ে বাড়ি ফেরত চলে আসতো। করে আমাদেরকে বলছে ওরা ধর্ম জিজ্ঞেস করে করে খুন করেছে 26 জন পর্যটককে, তারপরে আমরা কেন ধর্ম নিরপেক্ষতার কথা বলবো? আমরা কেন একটা ধর্মের মানুষকে সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করব না? মুসলমানকে কেন আমরা সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করব না, যেখানে মুসলিম জঙ্গি এসে ধর্ম জিজ্ঞেস করে করে 26 জন হিন্দুকে খুন করেছে? আমরা বলছি, আরে নরেন্দ্র মোদী, পাকিস্তানের পাঠানো মুসলিম জঙ্গিরা এসে ধর্ম জিজ্ঞেস করে 26 জন হিন্দুকে খুন করেছে, আর আপনি নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন ধর্ম জিজ্ঞেস করে 790 জন মুসলমান মানুষকে খুন করেছেন, নিরপরাধ মুসলমানকে খুন করেছেন। কিন্তু মোদী খুনি বলে, মোদী দাঙ্গাবাজ বলে পৃথিবীর সব হিন্দু খুনি, সব হিন্দু দাঙ্গাবাজ হয়ে যায় না। সাধারণ হিন্দু মানুষ, সাধারণ খেটে খাওয়া হিন্দু মানুষ, মোদীর পাপের দায় তাদের নয়। এই যে এখন দেখবেন শুভেন্দু অধিকারীর মাথায় উকুন হলে এনআইএ তদন্ত চায়। আপনারা জানেন এই কাশ্মীরের ঘটনা যখন ঘটছে তখনই আমাদের দেশে সেই এনআইএ আদালতে অ্যাপিল করেছে প্রজ্ঞা সিং ঠাকুর বলে বিজেপির নেত্রী, বিজেপির এমপি ছিলেন কদিন আগে অব্দি, মালেগাঁও বিস্ফোরণের মূল চক্রান্তকারী প্রজ্ঞা সিং ঠাকুরের ফাঁসি চেয়েছে এনআইএ, কোনো বিরোধী দল পরিচালিত সংগঠন নয়। শুভেন্দু দিলীপ ঘোষের প্রিয় সংগঠন এনআইএ প্রজ্ঞা সিং ঠাকুরের ফাঁসি চেয়েছে। প্রজ্ঞা সিং ঠাকুর মালেগাঁও বিস্ফোরণ করেছে বলে একজন সাধারণ হিন্দু মানুষ সন্ত্রাসবাদী হয়ে যায় না, তেমন 4 জন জঙ্গি এসে ধর্ম জিজ্ঞেস করে খুন করেছে বলে কোন সাধারণ মুসলমান মানুষ সন্ত্রাসবাদী হয়ে যায় না। হ্যাঁ, ঠিক কথা, মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছে ইসলামিক দাঙ্গাবাজরা, আর এই বাংলার মাটিতে তার কয়েক বছর আগে আসানসোলে ইমাম রশিদির ছেলেকে খুন করেছে হিন্দুত্ববাদী দাঙ্গাবাজরা। ইমাম রশিদির ছেলেকে হিন্দুত্ববাদী দাঙ্গাবাজরা খুন করেছে বলে সব হিন্দু খারাপ হয়ে যায় না, ওটা সব হিন্দুর দোষ হয়ে যায় না। তেমন হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে যে ইসলামিক দাঙ্গাবাজরা খুন করেছে তাদের পাপে কোনো সাধারণ মুসলমান পাপী হয়ে যায় না। তো এদের রাজনীতি কি? জঙ্গিরা কেন ধর্ম জিজ্ঞেস করে খুন করেছে? আর জঙ্গিরা যখন ধর্ম জিজ্ঞেস করে হিন্দু মানুষকে খুন করেছে, সেই খুন দেখে যখন শুভেন্দু অধিকারী আর সুগন্ধ মজুমদাররা এখানে বসে বাতালাবাজি করছিল, আর ওই 26 জন হিন্দু মানুষের খুন দেখে যখন মোদী গিয়ে বিহারে ভোটের প্রচার করছিল, তখন ওই 26 জন হিন্দু মানুষের খুনের বদলা নিতে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ দিয়েছে আমাদের বাংলার ছেলে ঝন্টু আলী শেখ। ঝন্টু আলী শেখ তখন মোদীর মতো ভোট প্রচারে যায়নি, কাশ্মীরি জঙ্গিদের বিরুদ্ধে, পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গেছে, গুলির লড়াই করেছে, জঙ্গিদেরকে মেরেছে, নিজে বুকে বুলেট নিয়ে জঙ্গিদের গুলিতে মরেছে আমাদের বাংলার ছেলে, মুসলমানের ঘরে জন্ম নেওয়া ঝন্টু আলী শেখ, হিন্দু পর্যটকদের হয়ে বদলা নিতে গিয়ে। আর এই নোংরাগুলো কি, লোকগুলো কি করলো? তার আগের দিন আপনারা দেখেছেন এই পাটুলির বিধান অধিকারী বলে এক মানুষ, একজন এখানকার আমাদের এক সহনাগরিক, তিনি গেছিলেন কাশ্মীরে, বিদেশে থাকেন, চাকরি করেন, এসছিলেন, বেড়াতে গেছিলেন কাশ্মীরে, তাকে খুন করলো জঙ্গিরা, তার স্ত্রী ফিরলেন। মাঝ রাত্রিবেলা এয়ারপোর্টে গিয়ে শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে ডান্স বাংলা ডান্স করছে। আমি সেদিনের এয়ারপোর্টের এই দৃশ্যগুলোর বর্ণনা করতে চাই না, কেন যে ভদ্রমহিলা তার কয়েক ঘন্টা আগে তার স্বামীকে ওইরকম ভাবে খুন হতে দেখেছেন, ছোট একটা বাচ্চা চোখের সামনে তার বাবাকে ওইভাবে গুলি করে মারা হলো, তাদের সামনে তাদেরকে দাঁড় করিয়ে রেখে কেউ ওই নোংরামি করতে পারে। এখন তার নোংরামি বর্ণনা দিতে গেলেও এই স্বামীহারা ভদ্রমহিলা, বাবাকে খুন হতে দেখা বাচ্চা, তাদের নামটাও এখানে বারবার করে উল্লেখিত হবে, তাদেরও কথা চলে আসবে। আমরা তৃণমূল কংগ্রেস নই, আমরা কুণাল ঘোষ নই,
ওই ভদ্রমহিলাকে নিয়ে যে নোংরামি তৃণমূল কংগ্রেস করেছে আমরা করতে পারি না, তাই আমরা ওই কথার মধ্যে যাচ্ছি না। শুভেন্দু অধিকারীকে গালাগাল দেওয়ার অনেক সুযোগ পাবো, অন্য বিষয়ে দেবো, কিন্তু তার ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না এই কারণে। কিন্তু কথাটা আমি আপনাদেরকে এই কারণে বলছি, তখন মাঝরাত্রিবেলা এয়ারপোর্টে গিয়ে বাংলা ডান্স করতে পারলো, আর আমাদের বাংলার একটা ছেলে সেনাবাহিনীর জওয়ান জঙ্গিদের গুলিতে মরে গেল, তার মৃতদেহ প্রথমে কাশ্মীর থেকে দিল্লি আসলো, কোন ভারত সরকারের কোন মন্ত্রী সেখানে নেই। মৃতদেহ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে আসলো, 24 ঘন্টা আগে গিয়ে ওখানে শুভেন্দু নৃত্যানুষ্ঠান করে এসছে। 24 ঘন্টা পরে গেল এত বড় বড় বিজেপির নেতা। মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির উদ্বোধন করলে ওখানে বউ নিয়ে চলে যেতে পারে, তোমরা শহীদের মরদেহ ফিরলো, একটা নেতা নেই বিজেপির ওখানে। তার মৃতদেহকে ওখান থেকে বার করে ব্যারাকপুরে আরবি ব্যারাকে নিয়ে যাওয়া হলো রাত্রিবেলা, সারা রাত ওখানে ছিল। ব্যারাকপুরে সেদিন পর্যন্ত বিজেপির সংসদ ছিল অর্জুন সিং। এখন ব্যারাকপুরে বোম পড়ুক, গুলি চলুক, পুকুর ভরাট হোক, যেখানে যা হোক না কেন বিজেপির লোকের নাম শুনতে পাবেন, কিন্তু শহীদের মরদেহ ব্যারাকপুরের আর্মি ক্যান্টনমেন্টে গেল, কোন বিজেপি নেতার দেখা নেই। তার মৃতদেহ পরের দিন ব্যারাকপুর থেকে নিয়ে যাওয়া হলো, ব্যারাকপুর থেকে তেহট্টয় তার বাড়িতে, গোটা রানাঘাট লোকসভা কেন্দ্র বিজেপির এমপি পার করে নিয়ে যাওয়া হলো, সেখানে কোনো বিজেপির নেতা নেই, না শুভেন্দু অধিকারী, না সুকান্ত মজুমদার, কেউ না। মাঝখান থেকে সেখানকার এক বিজেপি কর্মী, সাধারণ বিজেপি কর্মী, তার খারাপ লেগেছে এটাকে দেখে, সে সেখানকার বিজেপির সভাপতিকে ফোন করছে, কৃষ্ণনগর উত্তর জেলার সভাপতি, তাকে ফোন করে জিজ্ঞেস করছে যে এখানে সন্টু আলী শেখের বডিটা এলো, সিপিএম এর লোকেরা এসছে মালা দিচ্ছে, তৃণমূলের নেতারা এসছে, এমএলএ এমপি এসছে মালা দিচ্ছে, কংগ্রেসের নেতারা আছে, আমাদের কেউ যাবো না, আমরা মালা দেবো না, আমাদের কেউ আসবে না। জঙ্গিদের গুলিতে খুন হওয়া একজন ভারতীয় সেনার এক জওয়ানকে নিয়ে বিজেপি সভাপতি বলছে, সেই কল রেকর্ড আপনারা অনেকে শুনেছেন, আমার বিশ্বাস আপনারা প্রায় সবাই শুনেছেন, তাহলে মুসলমান মরে গেছে ছাড়ো তো, ওখানে গিয়ে মালা দিয়ে কি হবে, ওখানে গিয়ে। এই হচ্ছে ভারতের জন্য, দেশের জন্য প্রাণ দেওয়া একজন শহীদকে নিয়ে এদের মনোভাব। এরা আমাদের দেশ চালাবে, এরা আমাদের দেশ শাসন করবে। আপনারা দেখলেন